হ্যালো, নমস্কার। নমস্কার টু অঞ্জনের জগৎ। আজ আমরা এসেছি রবীন্দ্র সদনে একটি নাটককে কভার করতে, সেটা হচ্ছে বাজিমাত। ডিরেক্টর হচ্ছেন গিয়ে শ্যামল কুমার চক্রবর্তী। নাটকটির নাম যেরকম বললাম আপনাদের বাজিমাত। এতে গৌতম হালদার উনি কাজ করেছেন, দ্যুতি হালদার কাজ করেছেন, আরো অনেকে কাজ করেছেন। তো আমি এটা প্রথমবার দেখবো আর এটাকে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে রবীন্দ্র সদন প্রাঙ্গণে। আমার মুখটা এখনই দেখে নিতে পারছেন, ফলে তো আমি এখনই বলে দিই যারা যারা নতুন আমাকে এটা দেখছেন এই আমার চ্যানেলটাতে, যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মন্তব্য আমাকে নিশ্চয়ই জানাবেন, আপনাদের অভিমত জানাবেন। আর কি কি কভার করলে, আমি নানান রকম জিনিসই কভার করি আপনারা জানেন, মানে স্টার্টিং ফ্রম রেস্টুরেন্টের কোনো সন্ধান দেওয়া, স্ট্রিট লাইট ফুড, থিয়েটারের পাশে তো আমি নিজে আছি, কারণ থিয়েটারের জন্যই আজকে আমি যতটুকু পরিচিতি আমার হয়েছে। তো আপনারা বলবেন, আমি তো সবকিছুই করি, কিন্তু এইটা যেটা এখন কভার করতে এসেছি এটা সাংঘাতিক একটা ভালো মানের, মানে সব সব নাটকই ভালো মানের হয়, এটা অসম্ভব ভালো একটা গল্প নিয়ে এই নাটকটা করা। সেটা আমি আপনাদেরকে ফাঁস করছি না, আপনারা ডিরেক্টর সাহেবের সাথে কথা বললে পারে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আসুন আমরা ভেতরে ঢুকি। আমরা এখন আছি রবীন্দ্র সদন প্রাঙ্গণে। আমরা এখান থেকে ঢুকে যাব মঞ্চের দিকে, মঞ্চের দিকে ঢুকে আমি করব। তো আমরা যাই, আপনি দেখি। আমরা ঢুকছি রবীন্দ্র সদনের মঞ্চের পেছন দিক থেকে গ্রিন রুমে, যেখানে আর স্টেজে নিশ্চয়ই এখন স্টেজ বাঁধার জোর তোর চলবে, আমরা সেটাকেও দেখব। তো আসুন আমার সাথে। রবীন্দ্র সদনে এসে গেছি, আমরা পৌঁছেছি হলে। স্টেজ বাঁধার কাজ চলছে, স্টেজ তৈরি চলছে, শ্যামলদা কর্মে ব্যস্ত, আমাদের ডিরেক্টর সাহেব। আজ আমরা এখানে দেখতে এসেছি বাজি মাত নাটক, বাজি মাত, ডিরেক্টেড বাই শ্যামল কুমার চক্রবর্তী। আমি যার সামনে আছি উনি হচ্ছেন বাবু দত্ত রায়। নমস্কার, নমস্কার স্যার। তো এই বাজিমাতটা সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। এই বাজিমাত নাটকটা বেসিক্যালি ক্রাইম থ্রিলার। এটা নাটকওয়ালা কলকাতা প্রযোজনা করে, অনেকগুলো শো আগে হয়ে গেছে। এখানে এক ভদ্রলোক আছেন, নাম রঞ্জন সরকার। একসময় খুবই ধনী মানুষ ছিলেন, এখন অবস্থা পড়তির দিকে, এবং তার স্ত্রী আছে কম বয়সী। এই ভদ্রলোকের সঙ্গে স্ত্রীর সম্পর্কটা একটু জটিল, খুব মধুর নয় বর্তমানে। এই ভদ্রলোক রঞ্জন সরকার একদিন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে। সেই অ্যাক্সিডেন্ট থেকে একটি ছেলে, অচেনা ছেলে, তাকে বাঁচায়, ইনফ্যাক্ট প্রাণে বাঁচায়। তারপর ছেলেটি কোনোভাবে এই রঞ্জন সরকারের বাড়িতে আশ্রয় পায়, কিন্তু তার স্ত্রী এই ছেলেটিকে খুব একটা পছন্দ করে না। এরপরে অনেক ঘটনা ঘটে এবং একটা ট্র্যাজেডি হয়, একজন মানুষের মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর সঙ্গে জড়িত থাকে ইন্স্যুরেন্স কোম্পানির একটা পাওনার ওপর। এইবার ডিটেইলে বলছি না, তাহলে দেখার মজাটা নষ্ট হয়ে যাবে। দর্শক এবার দেখুন, মৃত্যুকে ঘিরে এবং ইন্স্যুরেন্স কোম্পানির টাকার পাওয়া না পাওয়া নিয়ে স্ত্রী এবং ছেলেটির মধ্যে একটা নাটকীয়তা চলতে থাকে, এবং অনেক ওঠা পড়া, উত্থান পতনের মধ্যে দিয়ে একটা পরিসমাপ্তি ঘটে, এবং খুব ইন্টারেস্টিংলি ঘটনাটা ঘটে। ডিরেক্টর শ্রী শ্যামল কুমার চক্রবর্তী। আজকে রবীন্দ্র সদনে 6:30টায় শো আছে। ধন্যবাদ। নমস্কার।
আপনাদের শুভেচ্ছা কামনা করি এই শোটার। আর দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই শোটা এখানে মানে নেক্সট শোটাই হলে এসে দেখুন। আপনাদের আশা করছি সত্যি খুব 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 ভালো লাগবে। নমস্কার স্যার। অনেক ধন্যবাদ। এখন আমি আছি মৌ চ্যাটার্জি রায়ের সাথে। নমস্কার। নমস্কার। আপনি যদি এই বাজিমাত সম্বন্ধে আর আপনার ইনভলভমেন্ট এটা এই নাটকের সম্বন্ধে যদি কিছু বলেন। আমার ইনভলভমেন্ট এই নাটকের সাথে আগের শো থেকেই, যেটা আমাদের মুম্বাইতে হলো। তো আগের শো আমরা খুব ভালোভাবে সবাই পারফর্ম করতে পেরেছি এবং অনেক গুণী লোকেদের সাথে, গৌতম হালদার যিনি এই মানে শো এর মেইন আর্টিস্ট আর কি, তো ওনার সাথে পারফর্ম করার অভিজ্ঞতাই আলাদা। তো খুবই আমাদের সাফল্য পেয়েছে আগের শোটা। এটা আমাদের সেকেন্ড শো, মানে আমার সেকেন্ড শো। এই শোটা অনেক মানে এই নাটকটা বহুবার হয়েছে এবং সাফল্য পেয়েছে, এটা আমার সেকেন্ড শো। নাটকটি সম্বন্ধে ছোট করে কিছু বলতে চান বা? হ্যাঁ, এটা একটা জেমস হ্যাডলি কেসের এভরিথিং হ্যাজ এ প্রাইস ট্যাগ, এই নাটক থেকে অবলম্বনে করা আর কি নাটকটা। এবং আমরা দেখাই যেটা আমাদের বাইরের রূপটা আমরা খুব আধুনিক, কিন্তু আসলে কিন্তু আমরা সেই আদিম যুগেই পড়ে আছি। হ্যাঁ, তো এটা খোলসে মানে বাইরের খোলসটা আমাদের মনে হয় যে আমরা খুব আধুনিক, কিন্তু আসলে তা নয়। আসলে আমরা কিন্তু প্রত্যেকেই সেই আদিমতাতেই মানে আদিম যুগের মধ্যেই আমরা সেটাই পড়ে আছি। আমাদের মানসিকতা, আমাদের সমস্ত কিছু সেই রকমই এখনো আছে। তো সেইটা নিয়ে খানিকটা এটা গল্পটা। যাক, অনেক অনেক শুভেচ্ছা আজকের শো এর জন্য, আর আগামী প্রচুর শো এর জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। এখন আমি যার সঙ্গে বসে আছি তার কোনো পরিচিতি লাগে না, তবু আমি দিদি বলি বা বৌদি বলি সম্পর্কের জন্য। দ্বিতীয় হালদারকে সত্যি কিন্তু মানুষকে চেনাতে লাগে না। নমস্কার। নমস্কার, আমি দ্যুতি হালদার। হ্যাঁ, তো দ্যুতি ভালো আছো? একদম একদম। আচ্ছা, খুব ভালো। এবার বলো, বাজিমাত করে তোমার কেমন লাগছে? বাজিমাত প্রচন্ড ওপর দিক থেকে দেখতে গেলে একটা মজার নাটক, সুতরাং খুব ভালো লেগেছে। আমরা রিহার্সাল করেছি খুব মজা করে, অভিনয়ও করি খুব মজা করে, হাসতে হাসতে। নাটকটার মধ্যে অনেক কথা বলা আছে, কিন্তু মোড়কটা হচ্ছে মজা। আর মজার মোড়কে বললে মানুষেরও ভালো লাগবে, সেই দিকে উদ্দেশ্য ছিল। যদিও এটা একটা মার্ডার মিস্ট্রি, মানে যদি গল্পের জায়গা থেকে বলি, কিন্তু এর মধ্যে এমন অনেক কথা বলা আছে যেটা আমাদের সমাজের এখনকার যে রূপ, এবং শুধু বর্তমান নয়, অনেক বছর ধরেই সমাজের যে রূপ সমাজের অভ্যন্তরে চলে আসে, তার একটা জিস্ট বলা যায়। আর এখানে যতগুলো চরিত্র আছে, পুলিশের চরিত্র আছে, একটি সাধারণ ছেলে যে ঘরে পরিচারকের কাজ করে তার চরিত্র আছে, আমি মাধবীর চরিত্র করছি। মাধবী পরিচারিকাই বলা যেতে পারে তাকে। বেসিক্যালি একজন অসুস্থ মানুষকে দেখার জন্য একজন নার্স অথবা আয়া যে এ বাড়িতে এসছে, এবং এই বাড়িতে এসে কোনোভাবে সে বাড়ির বিভিন্ন ঘটনার মধ্যে পাকে চক্রে জড়িয়ে পড়েছে। তো এই প্রতিটা চরিত্র যারা এই নাটকটিতে আছে, প্রত্যেকটা চরিত্রই গ্রে বলা যেতে পারে। মানে কোনো চরিত্রই কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নয়, যেরকম আমরা সাধারণভাবে মানুষ জীবনে থাকি হয়ে। এবং তার প্রত্যেকের গ্রে চরিত্রের জাস্টিফিকেশনস আছে তাদের নিজেদের কাছে, এবং তার উত্তরণও আছে। মানে যে মানুষটি জীবনে একটা সময় প্রচুর টাকা উড়িয়ে ফেলেছেন, তিনি তার থেকে উত্তরণ চাইছেন বলে তিনি নিজের খুন মানে নিজে আত্মহত্যা করছেন এবং অন্যকে ফাঁসিয়ে যাচ্ছেন যে দেখো তুমি এই আত্মহত্যাটার থেকে বেরোতে পারো কিনা। আবার যিনি মানে আমি আমার চরিত্রের জায়গা থেকে আগে বলি, আমি পুরো ব্যাপারটার মধ্যে পড়ে গেছি যখন অলরেডি ঘটনা ঘটে গেছে অনেকটা। তো আমি নাটকটার একটু মাঝামাঝি অংশে ঢুকি, চরিত্রটা মাঝামাঝি অংশে ঢোকে। এবারে সে যখন আসে, সে বোঝার চেষ্টা করে কিছু একটা ঘটছে এই পরিবারে যেটা সাধারণ নয়, স্বাভাবিক নয়। কিন্তু সব দেখেও মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী। মানে এই চরিত্রের ব্যাকগ্রাউন্ডে আছে যে সে রিসার্চ করে, তার বাবা বাড়িতে গরিব বাবা মা, বাবাই আছেন এখন, মা নেই, তো নিজের খরচা তাকে নিজে চালাতে হয়, তাই জন্য তাকে কাজ করতে হয়। তো এই বুদ্ধিমতী মেয়েটা সব দেখে, কিছু প্রকাশ করে, দেখে না যেন, আর কিছু সে জিজ্ঞাসা করে ফেলে যে এই ব্যাপারটায় আরো অনেক কিছু আছে না, তুমি কিছু বলছো না মনে হচ্ছে। তো এইরকম চরিত্র, মিক্স চরিত্র, সবকটা চরিত্র গ্রে, প্রত্যেকের নিজস্ব কিছু আইডিওলজি আছে প্রত্যেকটা চরিত্রে, এবং সেই অনুযায়ী তারা মানে কাজ করে। আবার প্রত্যেকেরই জীবন থেকে কিছু চাহিদা আছে, যেটা মেটেরিয়ালিস্টিক চাহিদা সেটাও আছে, এবং তার ঊর্ধ্বে ওঠার একটা বাসনা বা ইচ্ছা আছে। এইটাই নাটকটাকে আলাদা করে। এটা যদি শুধুই একটা মার্ডার মিস্ট্রি হতো, তাহলে ধরুন দর্শক একবার দেখে বুঝতেন যে এটা একটা মার্ডার মিস্ট্রি,
সলভ হয়ে গেল মিস্ট্রি, আর দেখার কোনো ইচ্ছে নেই। কিন্তু এই চরিত্রগুলো এত ইন্ট্রিগিং, এটা মানুষকে প্রশ্ন করে যে তোমার মধ্যেও এই বিষয়টা নেই তো, তুমিও এরম ভাবো না তো, আচ্ছা এই ঘটনাগুলো যখন তোমার মধ্যে ঘটে তুমি কি তার থেকে উত্তরণের কথা ভাবো? অ্যাটলিস্ট সুযোগ পেলে কি কোনোদিন করবে, না করবে না? তো এই প্রশ্নগুলো যখন আসে তখন মানুষের এটা দেখার ইন্টারেস্টটা বাড়ে। তো নাটকটা খুবই আনন্দ করে করেছি আমরা। এর আগের শো হয়েছে বম্বেতে, এখন কলকাতায় হচ্ছে, আশা করি আরো অনেক শো হবে, ইনভাইটেড শোজও হবে। মানুষ ওপর উপর আনন্দ পান, আমরা তাই চাইবো, আমাদের কাজটাই তাই মানুষকে আনন্দ দেওয়া। আর তার সাথে মনুষ্য চরিত্রের যে গভীর গূঢ় যে অন্তরালে থাকা ঘটনাগুলো, সেগুলো সম্পর্কে একটু প্রশ্ন তোলে বাজিমা। আমি চাইবো দর্শকরা যেন সেই প্রশ্নের উত্তর নিজের মতো করে খুঁজে নেন। হ্যাঁ, আর যেটা বললেন এই যে গ্রে ব্যাপারটা আমার খুব নাড়া দিল, কারণ এটা কিন্তু সত্যি, আমরা প্রত্যেক মানুষ তো কেউ সাদা বা কালো নই, একটা মিশ্রণ। তো সেই মিশ্রণ থেকে বেশ সুন্দর লাগলো। ফলে আমার মনে হয় মানুষ তাদের নিজেদেরকে বোধহয় কিছু কিছু জায়গায় এখানে খুঁজে পাবে, তাদের নিজেদেরকে। নিশ্চয়ই খুব নিশ্চয়ই। ভালো লাগলো যে কথা বলে। আর তোমার আর একটা ছোট্ট প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ, প্রাসঙ্গিকতা নিয়ে কি বলবেন? প্রচন্ড প্রাসঙ্গিক নাটকটা, কারণ এই নাটকটার যে গল্প থেকে এসছে সে গল্পের মানে বলাই হয়েছে যে এভরিবডি হ্যাজ এ প্রাইস, মানে প্রত্যেকের নির্দিষ্ট দাম ধরা আছে। তো এখনকার যুগে এটা নতুন করে বলা নেই, মানুষ দৌড়চ্ছে টাকা পয়সার পিছনে একদম। এবং সামনে উঠতে পারছে না, কারণ তারা যতই সবকিছু কন্ট্রোল করতে চাক, সারা পৃথিবীর মধ্যে কিছু ক্ষমতাশালী মানুষ আছে যারা সবাইকে কন্ট্রোল করছেন। হ্যাঁ। তো আমরা অলওয়েজ কন্ট্রোলড হয়ে যাচ্ছি। আমরা ভাবি কন্ট্রোল করছি, কিন্তু আমরা হ্যাঁ। অ্যাকচুয়ালি কন্ট্রোল সেটা কিন্তু আমরা বুঝি না। এক্স্যাক্টলি, আমরা চাই কন্ট্রোল করতে নিজের জীবনটা, কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করে উঠতে পারি না। আমাদের যদি 10 থাকে ক্ষমতা, তখন আমাদের 100 হয়ে যায় স্বপ্ন আর খরচা করে ফেলি। তারপরে যখন 100 হয় ক্ষমতা, তখন হয়তো 1000 হয়ে যায় খরচা। একদম তো এই একদম। নিয়ন্ত্রণটা বোধহয় অন্য জায়গা থেকে। হ্যাঁ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে দ্যুতিদীপ। অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো যাক আজকের শো, আর পরবর্তী অনেক অনেক শো করো। আর দর্শক আপনারা কিন্তু আসুন, দেখুন নাটকটা। নিশ্চয়ই দর্শকরা এলেই আমাদের কাজটা সার্থকতা পায়। অবশ্যই দর্শকদের বলবো আসতে, আর থ্যাংক ইউ সো মাচ। এই নাটকটা আরো অনেক অভিনয় হোক, আমরা সবাই তাই চাই। খুব ভালো লাগলো কথা বলে। নমস্কার। নমস্কার। এখন যার সাথে আছি, অনেকদিন পরে আবার দেখা হলো, আমাদের সবার প্রিয় শক্তিদা। কেমন আছো দাদা? আছি, বেশ ভালো আছি। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে দেখা। এবার আমি পোস্টারটা করছি না, আমি তখন সারপ্রাইজটা দেবো। আমি জানি না তুই যখন প্রথম ঢুকলে আমি তোমার সঙ্গে বেশি কিছু বলিনি, তুই চিনতে পারবে কিনা। যাই হোক, ইনফর্মাল থেকে আমার ফর্মাল আছি, যদি আমার এই ব্যাপারটা ইন্টারভিউ গুলো খুব ইনফর্মালি হয়। তাহলে বাজিমাত কি করে করলে? মাত কি করে করলে? বাজিমাত আমি করিনি, বাজিমাত শ্যামলদা করেছে। এইবার সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। শ্যামলদার সঙ্গে আমার তো বহুদিনের পরিচয়। তো শ্যামলদা এই নাটকটা যখন রিভাইভ করে আমায় বললো যে তুই পার্টটা কর। তো শ্যামলদার সঙ্গে করে দিয়ে আমি স্টেজে কাজ করিনি এর আগে। আর তার সঙ্গে আরেকটা প্লাস পয়েন্ট ছিল গৌতমদার সঙ্গে কাজ করা, স্টেজে শেয়ার করা। তো সেই লোকটা আমি সামলাতে পারিনি, শ্যামলদা ডাকলো, চলে এলাম। এইটা হচ্ছে বাজি মাত। এবার কতটা মাত করতে পারবো আমি জানি না, স্টেজে সেটা তো দর্শক বলবে। এই নাটকটা করে তোমার নিজস্ব অনুভূতি আর আজকের দিনের এই নাটকটার প্রাসঙ্গিকতা নিয়ে কিছু বলতে চাও? অসাধারণ প্রাসঙ্গিকতা আছে এই নাটকটায়, বিশেষ করে আজকের দিনের সঙ্গে এবং চলতি ঘটনার সঙ্গে। নাটকটার একটা মেসেজ আছে, যেটা লোকটা নিজে সুইসাইড করে, কিন্তু মার্ডারটা প্রমাণিত হয় একজন করেছে। এই যে উদরপিণ্ডি বুদর ঘরে চলে যাওয়া, সেটা তো আজকে আমরা সমাজে সবটাই দেখতে পাচ্ছি, কি করে যাচ্ছে উদরপিণ্ডিটা বুদর ঘরে। তো সেইটা এই নাটকের ভীষণ ভাবে প্রাসঙ্গিক। আরেকটা হচ্ছে যে আমাদের যে আমরা এখন যে পথ দিয়ে ছুটে চলেছি আর কি, মানে পুঁজিবাদী সভ্যতা, তার যে ব্যবহারিক মূল্য বা বিনিময় মূল্য, ঠিক আছে, সেটা এই নাটকে খুব পরিষ্কার এই নাটকে। এবং সবাই যে ছুটছি আলটিমেট ওই একটার পিছনে, পুঁজিবাদী সভ্যতার পিছনে, শুধু টাকা চাই, টাকা নিয়ে আমি এই করব, ওই করব, সেই করব। এটা ভীষণ ভাবে প্রাসঙ্গিক আজকের দিনে এই নাটকটা। হ্যাঁ, আসলে আমার মনে হয় কোথাও এখন এমন সমাজ ব্যবস্থা হয়েছে, টাকাই বোধহয় মানুষের পরিচয় হয়ে গেছে। একদম। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এটা টাকা মানুষের পরিচয়, এটা কিন্তু একটা সময় থাকবে না।
হ্যাঁ, আবার একটা সময় ব্রেক করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা। হ্যাঁ। হ্যাঁ, সেটা আরেকটা সময় আসবেই, এই বিশ্বাসে আমরা কাজটা করি আর কি। আসবেই, আসতে হবেই সেই জায়গাটা। বাহ, খুব ভালো বললেন। যাক, অনেক অনেক আজকের দিনের জন্য শুভেচ্ছা। আর আগামীতে প্রচুর প্রচুর আমি এই নাটকটা নিয়ে তোমরা কাজ করো, অনেক কল শোজ পাও, অনেক স্টেজ শোজ করো। ভালো থেকো দাদা, ধন্যবাদ, প্রণাম নিও, ধন্যবাদ। আর নমস্কার। খুব ভালো থেকো তুমিও। কর্মব্যস্ততা চলছে, সবাই এখন মেকআপ টেকআপ করে রেডি হয়ে গ্রিন রুমে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি। একটু পরেই শো শুরু হবে 6:30 থেকে। সবাই নিজের পাঠ নিয়ে কোথায় মনে মনে বলা বলছেন বা ভাবছেন বা করছেন। বেশিক্ষণ ওনাদের ডিস্টার্ব না করে একটা ছোট্ট ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাব, গিয়ে দুটো বড় ইন্টারভিউ, যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন অধীর আগ্রহ নিয়ে, মানে আমাদের সবার প্রিয় গৌতম হালদার স্যারের ইন্টারভিউ, ওটা নেব। আসুন আমরা যাই। এখন যার সামনে আছি, বিশ্বাস করুন বন্ধুরা, আমার নিজের হাত কাঁপছে, আমার হাঁটু কাঁপছে, আমি বসে গেছি। ওনার তো কোনো পরিচয় লাগে না আমাদের, মানে আমার গুরুস্থানীয় গৌতম স্যার, গৌতম হালদার মহাশয়। মানে স্যার, আমি সত্যি কৃতজ্ঞ আপনার যে আজকেই, মানে আমি আমি জানি না, আমি আমার আমার ভাষা হারিয়ে যাচ্ছে আপনার সঙ্গে কথা বলার, বা আপনার যে একটা ইন্টারভিউ নেওয়ার এই যে সৌভাগ্যটা আমি পেয়েছি, এতে আমি ধন্য। আমার প্রণাম নেবেন স্যার। স্যার, এই বাজিমাতটা নিয়ে আপনি যদি কিছু বলেন। বাজিমাত হচ্ছে আমার বন্ধু শ্যামল চক্রবর্তীর একটি নির্দেশিত একটি নাটক, ওরই লেখা নাটক। এটা একটি ক্রাইম থ্রিলার ছিল, কিন্তু লেখার সময় থেকে আমি ছিলাম ওর সঙ্গে, এবং শুধুমাত্র ক্রাইম থ্রিলারটাকে কি করে হিউম্যান রিলেশনশিপের বেস করে সেটাকে, নাটকটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়, তারই একটা চেষ্টা নাটকের লেখার শুরু থেকেই ছিল। তো সেইটা আমি ওকে বলেও ছিলাম যে তুমি এরকম করে করলে নাটকটা একটা অন্য লেভেলে যাবে আর কি। মানে শুধুমাত্র একটা গোয়েন্দা গল্প নয়, তার ভেতরে মানুষের সঙ্গে মানুষের কি সম্পর্ক হতে পারে, কোন সম্পর্কের উপরে দাঁড়িয়ে টাকা পয়সা, লোভ, ভালোবাসা, এই সমস্ত আবেগ অনুভূতিগুলো কিভাবে মানুষের সঙ্গে, মানুষের জীবনে খেলা করে, সেইগুলো তাহলে বেশি করে দেখা যাবে আর কি। তো বাজিমাত হচ্ছে এমনি ওপর ওই যে বললাম একটি খুন বা আত্মহত্যার গল্প। যে আত্মহত্যা করে একটি মানুষ খুব সহজে, এবং সেই আত্মহত্যা যদি খুন প্রমাণ করা যায় তাহলে সেখান থেকে একটা ইন্স্যুরেন্সের অনেক টাকা পাওয়া যাবে। এটা হচ্ছে গল্পের মূল একটা জায়গা। এইখানে অনেকগুলো চরিত্র আসে। এইবারে এই বাজিমাত যে নামটা, এই নামটা কিন্তু নানা অর্থে হয়। মানে যে লোকটি নিজে আত্মহত্যা করলো, সে কোনো একটা ভাবে বাজিমাত করতে চাইছে, কোনো একটা ভাবে তার কেন, কি জন্য বাজিমাত করতে চাইছে সেটাও একটা ভাববার বিষয়। তার মনের কি গতি প্রকৃতি সেটাও একটা ভাববার। এবং সেই লোকটাকে, এই যে মূল যে আত্মহত্যা করে, তাকে বাঁচিয়েছিল একটি ড্রাইভারি করে এরকম একটি ছেলে, খুব গরিব, মানে যার রোল আমি করছি। সে এর বাড়িতে সে কাজ করে, সে বাজিমাত করতে চাইছে হয়তো অন্য কোনো ভাবে, সম্পূর্ণ মানবিক জায়গা থেকে। আচ্ছা, আর এই যে ইন্স্যুরেন্সের টাকাটা, যে টাকাটা এই ভদ্রলোক মারা যাবার পরে পেতে পারে, তার বউ সেই টাকাটা কি করে লাভ করা যায় তার জন্য সে বাজিমাত করতে চাইছে। আবার সে বউয়ের আরেকজন বন্ধু বা বয়ফ্রেন্ড বলা যেতে পারে, একটা উকিল, সে চাইছে কি করে সেই টাকাটা, মানে প্রায় 20 কোটি টাকা কিভাবে নিতে পারে, সে বাজিমাত করতে চাইছে। আবার এই বাড়িতে আসে মাধবী নামে একটি মেয়ে, যে কাজ করতে আসে, বাড়ির দেখাশোনা করতে আসে। সেও একেবারে সম্পূর্ণ অন্যভাবে বাজিমাত করতে চাইছে, সৎ ভাবে। এই আমার চরিত্রের নাম হচ্ছে বঙ্কু। এই বঙ্কুকে ভালোবেসে হয়তো সে অন্যভাবে বাজিমাত করছে। আর বঙ্কু শেষ পর্যন্ত, মানে আমি এই চাকরের মতো যে চরিত্রটি, এও বাজিমাত করে শেষ পর্যন্ত। এই রঞ্জন সরকার বা যিনি আত্মহত্যা করেছেন তাকে খুব ভালোবাসতো। তো তার উপরে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের একটা কোন রকম অন্যায়ের শাস্তি যাদের পাওয়া উচিত তারা যেন পায়, সেইটা সে করার চেষ্টা করে। করতে করতে সে বাজিমাত করে এই নাটকে। আর তার একেবারে পড়ে পাওয়া 14 আনার মতোই, বা তার ভাগ্যের সৌভাগ্য যে তার জীবনে এই মাধবী বলে মেয়েটি, সেও এসে তাকে বাঁচায়।
আর সেখানেই তার ভালোবাসা, তার বাজিমাত হয়। কাজে নানা অর্থে বাজিমাত নাটকটি নানা জায়গা থেকে আসে। আর আমার কাছে ইন্টারেস্টিং ওই আরেকটি কথা, যে বিভিন্ন সম্পর্ক, ওই যে মাধবীর সঙ্গে বঙ্কুর সম্পর্ক, বঙ্কুর সঙ্গে এই লোকটি যে আত্মহত্যা করেছেন রঞ্জনলাল সরকার, তার সম্পর্ক, আবার এই বঙ্কুর সঙ্গে তার স্ত্রীর কি সম্পর্ক, আবার উকিল বাবুর কি সম্পর্ক, আবার একজন পুলিশ আসে এসপি, তার সঙ্গে আবার এই বঙ্কুর একটা সম্পর্ক হয়। সবার এই সম্পর্কের উপরে নাটকটা দাঁড়িয়ে থাকে আর কি, নানাভাবে। খুবই ওপরে দেখতে দেখতে মনে হয় খুবই মজার নাটক, কিন্তু সে মজা করতে করতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এই গভীরতাগুলো আস্তে 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 এই নাটকে খুলতে থাকে। এই নাটকটা করে আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দ হয়। আপনারা যদি সবাই আসেন দেখতে, বারবার আসেন এই নাটক দেখতে, আমরা খুব খুশি হব। নাটকওয়ালার এই বাজিমাত নাটকটি আপনারা আসুন, দেখুন। শ্যামল চক্রবর্তীর নির্দেশনায় বাজিমাত নাটক, নাটকওয়ালার নাটক আজকে হচ্ছে রবীন্দ্র সদনে। নমস্কার। নমস্কার স্যার, ভালো থাকবেন। আর সত্যি দর্শক বন্ধুরা, আপনারা বরঞ্চ এই বাজিমাত নাটকটি দেখে বাজিমাত করে যান, এটাই আপনাদের কাছে আমাদের সবার আশা। ধন্যবাদ স্যার, প্রণাম দেবেন। এখন আমি যার সাথে আছি তিনি হচ্ছেন গিয়ে শ্যামল কুমার চক্রবর্তী, এই নাটকটির ডিরেক্টর, আমার দাদা। কেমন আছো দাদা? খুব ভালো, বলো। প্রথমত তোমাকে নমস্কার জানাই, অনেক অনেক শুভেচ্ছা আজকের শোটার জন্য। আচ্ছা, তোমার এই বাজিমাতটা কোথা থেকে বা কিভাবে তোমার মাথায় ঢুকলো? এটা প্রথমত এটা জেমস এডলিচেজের একটা দেয়ার ইজ অলওয়েজ আ প্রাইস ট্যাগ বলে উপন্যাস আছে, পেপার ব্যাক। তো থ্রিলার স্টোরি তো বাংলায় কম আছে, আমার মনে হলো যে জেমস এডলিচেজ নিয়ে কেউ কাজ করেনি। এর আগে অনেকগুলো আমি বিদেশি অনুবাদ নিয়ে কাজ করেছি, সবই টলস্টয়, বার্নার্ড শ এই ধরনের। কিন্তু জেমস এডলিচেজ যে একটা নাটকে আসতে পারে সেটা কখনো ধারণায় ছিল না, কিন্তু এটা আমাকে ইন্সপায়ার্ড করলো। এটাকে একটা সেটের মধ্যে গোটা গল্পটা বলা যায়, খুব কম ক্যারেক্টার, সেই নিয়ে এটা এটা থ্রিলার, কিন্তু আদ্যান্ত থ্রিলার নয়, খানিকটা কমেডি আছে। সবচেয়ে বড় কথা এখানে গৌতম হালদার আছে, যে এই নাটকটাকে পুরোটা টেনে নিয়ে যায়। এরকম একজন অভিনেতাকে আমরা পেয়েছি বলে আমরা এই কাজটা করতে সাহস পেয়েছি। আচ্ছা, এই বাজিমাতটাতে তো আরো অনেক কিছু লুকিয়ে আছে। তুমি এটার মাধ্যমে দর্শকের কাছে কি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছো? বার্তা বলতে এই যে আজকের দিনে আমরা, যদিও এই নাটকটা অনেক আগে হয়েছে, 18তে হয়েছিল, 18 থেকে এখনো চলছে। রিসেন্টলি আমরা মুম্বাইতে 22শে মার্চ শো করে আসলাম, 22 মার্চ না, সরি 22 ফেব্রুয়ারি, হ্যাঁ 22 ফেব্রুয়ারি শো করে আসলাম। আজকে এখানে 15ই মার্চ হচ্ছে। এই নাটকটাতে না, মানে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে যায়, উদরপিণ্ডি গুদর ঘাড়ে চাপানোর যে ব্যাপারগুলো, এবং মানে ক্লুলেস, আমি যখন প্রমাণ করতে যাব কিছুতেই প্রমাণ করতে পারবো না, এরকম ঘটনা তো আমরা দেখছি অহরহ, এটাও একদমই তাই। তো এরকম একটা ক্লুলেস ব্যাপারকে দর্শকের সামনে তুলে ধরা মানে যে আসল সত্যিটা কি কেউ জানে না, নকল সত্যের উপর বেশ করে সমস্ত রায় দান টান হয়ে যায়। আমার এই জন্য এটা খুব কন্টেম্পোরারি লেগেছে, সেই জন্য আমি এটাকে করেছি। হ্যাঁ, মানে কারণ এটা কিন্তু সত্যি তুমি যেটা মূল ব্যাপারটা ধরেছো এই নাটকটির, আমরা যদি বেশি ডিটেলসেও না যাই, এটা তো আজকালকার সমাজে, এখন সমাজে ভীষণভাবে দেখা যাচ্ছে আর সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। যাই হোক, তোমার এই বাজিমাত যেন দর্শকের সবার কাছে বাজিমাত করতে পারে। এই নাটকটা অলরেডি প্রায় 30-এর বেশি শো হয়ে গেছে। আজকে আমরা মুম্বাই বাজিমাত করে এসে কলকাতায় আবার বাজিমাত করছি। আমাদের ধারণা তোমার আশা সফল হবে, আরো বাজিমাত করুক। খুব ভালো থাকো দাদা, আমার প্রণাম নিও, নমস্কার। অনেক বৃষ্টির মধ্যে আপনারা যে এখনো
সুব্রত ব্রহ্ম, শক্তি দে, গৌতম হালদার। আমাদের এই নাটকটা 2018 থেকে ঘুরছি, অনেক উন্নত হয়েছে, 30-এর বেশি। আমাদের গত মাসে 22 ফেব্রুয়ারি মুম্বাইতে একটা কনসার্ট ছিল, তার জন্য নতুন করে আবার তৈরি করা। আমরা ভাবলাম কলকাতার লোকেদেরই বা কেন হতাশ করি, এখানেও একটা শো করি, তাই আজকে শোটা। এরপরে কবে শো হবে এই মুহূর্তে হাতে কোনো ডেট নেই, ডেটটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে বলবেন নাটকটার কথা, তাহলে করে আমাদের আরো শো করার ইচ্ছাটা এবং সাহসটা বাড়বে। আর আমাদের পিছনে যারা কাজ করেছে স্টেজে ভালো করেছে দীনেশ পোদ্দার, চালিয়েছে জয়ন্ত দাস, জয়ন্ত করেছে পার্থ রুজুরা, সাপ্লাই করেছে অজিত দা, অজিত দা কেউ এখানে আছে। আমাদের আবহ করেছিলেন নগেন দত্ত, উনি এখন নেই আমাদের মধ্যে, প্রত্যেক আছে সুদীপ দত্ত। মেকআপ করেছে মোহাম্মদ ইসরাত। তো এই হচ্ছে ব্যাপার। তত্ত্বাবধানে ছিল পুষ্পিতা মালাকার এবং আরাধনা দাস, সুনীল রায়। তো এই অবধি, আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হবে। There is always a price tag. যদি একটু বলেন কিরম লাগলো শোটা, দারুণ, কেমন লাগলো? দারুণ লেগেছে। ওইটাই দেখা, এটা স্পেশালি গৌতম বাবুর জন্য দেখতে এসেছিলাম। হ্যাঁ, এবং আমাদের কলিগ আছে যিনি স্পেশালি রেকমেন্ড করেছিলেন এটার জন্য। ধন্যবাদ স্যার। যদি একটু বলেন কিরম লাগলো শোটা? খুব ভালো হয়েছে, খুব ভালো, শোটা খুব ভালো হয়েছে এবং প্রফেশনাল অভিনয় খুব ভালো, প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো, প্রত্যেকে প্রফেশনালি ওয়েল কোয়ালিফাইড এবং ভালো কাজ করেছে, প্রত্যেকে ভালো কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। যদি বলেন কিরম লাগলো শোটা? ভালো, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। আপনাদের এটা অনেক পুরনো নাটক, তো আমি প্রথম দেখলাম, আমার অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ, সুন্দর, থ্যাংক ইউ, যেমন তেমন অভিনয়। থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লাগলো? দিদি আপনি যদি বলেন একটু। ভালো লেগেছে প্রত্যেকেরই, আমি টিভিতে তো দেখি, থ্যাংক ইউ, ওনাদের প্রত্যেকেরই সকলেরই ইয়েতে টিভিতে দেখি। থ্যাংক ইউ। তো শুনতেই পারলেন দর্শকের প্রতিক্রিয়া, ভালোই লেগেছে সবার। এখন শো শেষ হলো, তো যাই হোক, আমি যেটা সবসময় বলে থাকি, এরপরেও এখনো বলবো, আপনাদের যদি আমার এই উপস্থাপনটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এই নাটকটাকে দেখবেন, কিন্তু এই নাটকটা সত্যি খুব ভালো উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আর গৌতমদার অভিনয় নিয়ে বা দ্যুতিদির অভিনয় নিয়ে, শ্যামলদার অভিনয় নিয়ে, বা ফর দ্যাট ম্যাটার মানে কারোরই, মানে শক্তিদার অভিনয় নিয়ে কারোরটা একবারে ওরকম কিছু বলার নেই। কিন্তু আসুন, দেখুন, যাই হোক। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগির নতুন কন্টেন্ট নিয়ে। বাই বাই।